এইচএসসি 27 বছর শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে তোমরা আমার কাছে জিজ্ঞেস করতেছিলা যে ফিজিক্স পড়ার একটা পারফেক্ট রোডম্যাপ কীরকম হইতে পারে, অর্থাৎ কোন প্রসেসে বা কোন স্টেপ বাই স্টেপ মেথড ফলো করলে ফিজিক্সে তুমি বেশ ভালো মতো একটা দখল অর্জন করতে পারবা, যার কারণে এইচএসসি পরীক্ষা বলো, কলেজের টেস্ট পরীক্ষা বলো, কলেজের অন্যান্য পরীক্ষা বলো, কোচিংয়ের পরীক্ষা বলো, কিংবা মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাডমিশন এক্সাম বলো, সব জায়গাতে ফিজিক্সে তুমি বেশ দক্ষতা অর্জন করতে পারবা। তো এইখানে ফিজিক্সের আসলে ওভারঅল জেনারেলাইজড কোনো পন্থা নাই। তার কারণ ফিজিক্স এক একজন এক একটা উদ্দেশ্য নিয়ে পড়ে। কেউ কেউ ফিজিক্স পড়ে একাডেমিকে ভালো করার উদ্দেশ্যে, কেউ কেউ ফিজিক্স পড়ে মেডিকেল অ্যাডমিশন ওরিয়েন্টেড ওয়ে, কেউ কেউ ফিজিক্স পড়ে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ওরিয়েন্টেড ওয়েতে, আবার কেউ ভার্সিটি অ্যাডমিশন ওরিয়েন্টেড ওয়েতে। এটা এই সংখ্যাটা একটু কম, মোটামুটি ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল ওরিয়েন্টেড ওয়েতেই বেশি পড়াশোনা করে। তো আমি এই দুইটা প্রসেস নিয়ে কথাবার্তা বলবো বা তিনটা প্রসেস নিয়ে কথাবার্তা বলবো। তোমার যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার শখ থাকে সেক্ষেত্রে ফিজিক্সে তোমার কীরকম দখল অর্জন করা উচিত, তার জন্য কীভাবে পড়া উচিত। মেডিকেল যদি তোমার টার্গেট হয় তাহলে তোমার ফিজিক্সের দিকে কীভাবে দেখতে হবে, নজরটা কেমন হইতে হবে, আর ভার্সিটি চিন্তা করলে কতটুকু করলেই হচ্ছে। এই তিনটা আমরা কথা বলবো মেইনলি, বুঝছো। আর একাডেমিকে কতটুকু পড়তে হয়। সো সকল ধরনের শিক্ষার্থীরা একটা আইডিয়া পাবা এখান থেকে। এবং আমার পার্সোনালি আমার হয়তো বা তোমরা একটু জানো যে আমি তোমার বুয়েটেও যেহেতু ক্র্যাক করছি, মেডিকেলেও ক্র্যাক করছি, আমার একটা আইডিয়া ওভারঅল আছে যে কোন জায়গায় আমার কতটুকু ইউজ হয়েছে এবং কতটুকু পড়লে আমার জন্য যথেষ্ট হইতো। আমি সেই নলেজের বেসিসে তোমাদেরকে কথাটা বলতেছি। এখন ফিজিক্স পড়তে গেলে সবার আগেই তোমার যেটা কমন স্টেপ সেটা হচ্ছে তোমার এই যে বেসিক ক্লিয়ারগুলো করা, তাই না। এই যে এই বেসিক মানে BASIC, বেসিক। এই বেসিক শব্দটা তোমরা মনে হয় শুনতে শুনতে কানের পোকা বের হয়ে যাওয়ার কথা। বেসিক জিনিসটা আসলে কি, মানে বেসিক কি এটাই অনেকে বুঝে না, তো এটা পড়বে কীভাবে। বেসিক মানে হচ্ছে কোনো একটা ঘটনার বা কোনো একটা ফর্মুলা, তোমরা এভাবে চিন্তা করতে পারো। একটা ফর্মুলা, আমরা তো একটা ঘটনাকে একটা ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না। তো এই ফর্মুলাটা কেন হয়, কি কারণে এই ফর্মুলাটা আসলো, কিভাবে ইউজ করতে হয়, কোথায় ইউজ করতে হয়, এই পুরো 360 ডিগ্রি ইনফরমেশনটা জানা। তুমি যে প্রবলেম সলভ করবে একটা ফর্মুলা দিয়ে কিংবা একটা শর্ত দিয়ে, একটা সমীকরণ দিয়ে, কেন ওটা ইউজ করতেছো, কি কারণে এটা ইউজ হয়, কোথায় কোথায় ইউজ হয়, কোথায় কোথায় ইউজ হয় না, এই 360 ডিগ্রির যে ইনফরমেশনটা, এই জানাটা হচ্ছে আমাদের বেসিক। তুমি যদি একটা চ্যাপ্টারে বেশ অনেকগুলো থিওরি থাকে, এই সবগুলো থিওরি যদি বেসিক তুমি জানো, ফর্মুলার বেসিকগুলো তুমি জানো, তাহলে সেগুলো ইউজ করে তুমি ওই চ্যাপ্টারে যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। এই জন্য আমাদের বেসিকের উপর ফোকাসটা দিতে বলা হয়, সব জায়গাতেই বলা হয়। সো বেসিকটা তোমার লাগবেই। এখন বেসিক আসলে ক্লিয়ার করার বেশ কয়েকটা মেথড আছে। তুমি বেশ কয়েকভাবে বেসিক ক্লিয়ার করতে পারো। সবচেয়ে প্রচলিত যে মেথডটা সেটা হচ্ছে ক্লাস করে তুমি বেসিক ক্লিয়ার করতে পারবা, তাই না। যে বেসিক তুমি ক্লাস করে ক্লিয়ার করতে পারবা। ক্লাস, এখন এই ক্লাস আবার বেশ কয়েক রকমের হয়। তুমি ক্লাসটা আইদার অফলাইনে করতে পারো, যে তোমার যদি কলেজ খুবই ভালো হয় তাহলে কলেজের ক্লাস করে তুমি বেসিক ক্লিয়ার করতে পারো। যেমন যারা নটরডেমে পড়াশোনা করো কিংবা ঢাকা কলেজ বলো কিংবা ভালো ভালো যেগুলো কলেজ আছে যেগুলোতে ক্লাস হয় মোটামুটি, এসব জায়গায় তোমরা কলেজে ক্লাস করেই বেসিক হয়তো ক্লিয়ার করে ফেলতে পারবা, অফলাইন ক্লাসে আমরা যেটাকে বলতেছি। কিন্তু অনেক সময় আসলে আমরা জানি সীমাবদ্ধতা হচ্ছে অফলাইনে ক্লিয়ার করা যায় না। সেক্ষেত্রে আমরা অফলাইনে বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারগুলোতে কোচিং করি, বিভিন্ন প্রাইভেট টিউটর রাখে আমাদের বাসায় অনেকে, তারপর বিভিন্ন ব্যাচে অনেকে পড়ে। সো এই অফলাইন ক্লাসগুলো থেকে তুমি তোমার আইডিয়াগুলো বা এই বেসিকটা ক্লিয়ার করতে পারো। অথবা ক্লাসটা হতে পারে অনলাইন। অনলাইনে এখন তোমাদের আসলে সুযোগের কোনো অভাবই নাই। মানে একটা সময় ছিল যখন মানুষ কন্টেন্ট পাইতো না, কে তাকে বুঝাই দিবে এটা সে জানতো না। এলাকায় একটা টিচার থাকতো, তার কাছে সবাই পড়তো, ভালো বুঝাক আর খারাপ বুঝাক। অনলাইনে তো এখন তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ অপশন, কন্টেন্ট ওভারলোড। তো তুমি যে কোনো একটা জায়গা থেকে পড়তে পারো। আমার ব্যাচ আছে, বিভিন্ন টিচারের ব্যাচ আছে, তোমার যে টিচার ভালো লাগে, ইউটিউবে ক্লাস আছে, তোমার তো ব্যাচে ভর্তি না হলেও হচ্ছে এখন ইদানিং। তবে অনেকে ওই যে রুটিন মেনটেন করার জন্য প্রাইভেট ব্যাচে ভর্তি হয়, পেইড ব্যাচগুলোতে ভর্তি হয়। আর অনেকে নিজের মধ্যে ক্ষমতা থাকলে সে ইউটিউব থেকেই পড়ে অনেক কিছু করে ফেলতে পারে। সো যেখান থেকেই হোক, তুমি অফলাইনে পড়ো, অনলাইনে পড়ো, পেইডে পড়ো, আমার কাছে পড়ো, অন্য কারো কাছে পড়ো, ক্লাসগুলো করে তোমার বেসিক আইডিয়াটা ক্লিয়ার করার একটা খুব ভালো একটা চান্স আছে। মানে তুমি ম্যাক্সিমাম মানুষ ক্লাস করে আসলে ক্লিয়ার করে, মানে 90% মানুষ ক্লাস করে ক্লিয়ার করে। সো তুমি ক্লাস করলে মোটামুটি তোমার ওই চ্যাপ্টারের সব কনসেপ্টের আইডিয়া বেসিক ক্লিয়ার হয়ে যাবে, অনেক প্র্যাকটিসও হয়ে যাবে ক্লাসের মধ্যে। তবে ক্লাস ছাড়াও, মানে সবাই যে ক্লাস করেই আসলে ক্লিয়ার করতে হবে এমন না। আমার অনেক পরিচিত স্টুডেন্ট আছে, এবং আমিও অনেক সময় যখন একাডেমিকে ছিলাম, সব সময় আমার সময় কন্টেন্ট কম ছিল, এখন তো সব টপিকের সব কিছুর ক্লাস আছে।
বাট আমার সময় কিন্তু ক্লাস এত ছিল না আমাদের ওই সময়টায়। তো তখন আমার বেশ কিছু বই পড়ে অনেক কিছু বেসিক ক্লিয়ার করতে হয়েছে। সো আমি বেশ কিছু বই পড়তাম, বুঝছো। এই বইয়ের মধ্যে তোমার ছিল বুকস, এইটার মধ্যে তোমার ছিল অবশ্যই যে আমাদের মেইন বইটা, যেগুলো আমরা ইসাক স্যার, তপন স্যারের বইগুলো পড়ি, এবং ইন্ডিয়ান কিছু বই ছিল। এখন এখানে ওভারওয়েলমড হয়ে যাওয়ার একটা বিষয় আছে যে ইন্ডিয়ান তো অনেক হাজার হাজার বই আছে। ইন্ডিয়ায় তুমি দেখবা এইচ.সি. ভার্মার একটা বই আছে, বুঝছো। এটা আমি বলতেছি কোন কোন বইগুলো। তোমার যদি তুমি মেইন বুক, আমাদের যে মেইন বুকগুলো আছে সেগুলো পড়ে যদি তুমি বুঝতে পারো তাহলে খুবই ভালো। আর যদি তোমার এমন হয় যে তুমি অনলাইনে সবার আগে ক্লাস তুমি খুঁজবা যে ওই টপিকের কোনো ক্লাস আছে কিনা, যদি ক্লাস দেখে না বুঝো বা ক্লাস না পাও, সেক্ষেত্রে তুমি যে বিভিন্ন বইগুলো পড়তে পারো, যে তোমার মেইন বুকগুলো তুমি দেখো, তা যদি এখানে বুঝো। যদি না বুঝো তাহলে এইচ.সি. ভার্মার বইটা আমার মনে হয় খুবই ভালো একটা বই, ইন্ডিয়ান। এইচ.সি. ভার্মার বইটা আমি পড়ছি, অনেকগুলো চ্যাপ্টার এখান থেকে পড়ছি। তো এই বইটাও খুবই ভালো একটা বই। সো কোনো টপিক যদি তুমি খুঁজে না পাও, যদি তোমার ইংলিশটা বুঝার একটু ক্যাপাবিলিটি থাকে, তুমি এইচ.সি. ভার্মা থেকে পড়তে পারো। যদি ইংলিশ তুমি না বুঝো, ইংলিশ আমি বুঝতেছি না ভাই, এইচ.সি. ভার্মা তো ইংলিশ একটা বই, এটা বুঝবো না, সেক্ষেত্রে তুমি ছায়া প্রকাশনের কিছু বই আছে, ওইটা পড়ে বুঝতে পারার চেষ্টা করতে পারো। বুঝতে পারো কিনা আমি লিখছি না, ওটা আমার অত পছন্দ না, বাট অনেকে ওটা পড়ে। সো এইভাবে তুমি তোমার বেসিকগুলো ক্লিয়ার করতে পারো। এবার এখন তোমাদের আসলে মানে তোমাদের কপালটা কত যে ভালো, আমাদের সময় এগুলো কিছুই ছিল না। তোমরা এখন এআই এর মাধ্যমে কিন্তু বেসিক ক্লিয়ার করতে পারো। আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড আছে, এবং আমি যখন এখন ভার্সিটিতে পড়ি, আমাদের ভার্সিটিতে কিন্তু ক্লাস অত ভালো হয় না। আমাদের অনেক টপিক আমরা এআই এর সাথে কথা বলে বলে শিখে ফেলি। যেমন আজকে আমার ক্লাস টেস্ট ছিল একটা স্ট্যাটিক্সের ওপরে। তো আমি কি করছি, জেমিনির সাথে আমি কথা বলছি। আমার ক্লাসের টিচার যত স্লাইড আছে, আমাদের বইটা তো তোমার স্লাইড দিয়েই পড়ায়, আসলে লিখে লিখে কম পড়ায়। সো সব স্লাইডগুলো আমি দিছি জেমিনির কাছে, দিয়ে বলছি দেখো এটা আমাদের টিচারগুলো পড়াইছে, আমি এগুলো কিছুই বুঝতেছি না, তুমি আমাকে বেসিকগুলো বুঝাই দাও। তো সে আমাকে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝাই দিছে, বুঝছো। সো এখন কিন্তু তোমাদের মানে জিনিসগুলো আরও ইজিয়ার হয়ে গেছে। সো কোনো একটা টপিকে যদি ডাউট থাকে, কোনো একটা কনসেপ্টে যদি সমস্যা থাকে, তুমি ক্লাস করছো তাও হয়তো কিছু ডাউট আছে, সেক্ষেত্রে এআই কিন্তু খুব ভালো হেল্প করতে পারে। এবং আমার কাছে মনে হয় চ্যাট জিপিটির চেয়ে জেমিনি বেশি ভালো তোমাদেরকে সাপোর্ট দিতে পারে, বুঝছো। আচ্ছা, যাই হোক, তো এইগুলো তোমরা বেসিক ক্লিয়ার করবা, রিসোর্সের কোনো অভাব নেই। ক্লাস করো, বেস্ট মেথড যেটা, ক্লাস করো, যে টিচারে ভালো লাগে, পেইড হোক, অফলাইন হোক, অনলাইন হোক, ফ্রি হোক, ইউটিউব হোক, যেমন হোক করো। তাও কনফিউশন থাকলে তুমি একটু বইগুলো পড়ে দেখো কোথায় কোথায় কনফিউশন ক্লিয়ার করা যায়, বা অন্যান্য ক্লাস দেখো, বা এআই এর সাথে কথা বলে ফেলো। চ্যাট জিপিটি, জেমিনি আছে, গ্রোক আছে, ডিপসিক আছে, যার সাথে ইচ্ছা কথা বলে ফেলো, তাহলে তোমার আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে, বেসিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো বেসিকের পরে এটা মানে কমন, তুমি এখন মেডিকেলের জন্য প্রিপারেশন নাও, ভার্সিটির জন্য প্রিপারেশন নাও, যার জন্য প্রিপারেশন নাও, কমন তোমার বইটা পড়তে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে তোমার বেসিক। এরপরে তোমার মেইন বুকটা পড়তে হবে। দেখো তুমি এখানে যে মেইন বুকটা পড়ছো না, এটা হচ্ছে তোমার কোনো কনফিউশন থাকলে তুমি এটা পড়ে পড়ে বোঝার চেষ্টা করছো। বাট এরপরে আমি যে তোমাকে মেইন বুকটা পড়ার কথা বলতেছি, এটা মানে হচ্ছে মেইন বুক আত্মস্থ করা। মেইন বুক কি করা? আত্মস্থ তো বুঝো, লাইন বাই লাইন পড়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, তারপরে গুরুত্বপূর্ণ তোমার ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তোমার উদাহরণগুলো, এই জিনিসগুলো ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করা। সো মেইন বুকটা তোমার পড়া লাগবে, এবং এটা আত্মস্থ করার জন্য, বুঝাবুঝি না, এখন আত্মস্থ করতে হবে। যে ইনফরমেশন আছে, সংজ্ঞাগুলো আছে, ব্যাখ্যাগুলো আছে, খ নাম্বারের, এগুলো মাথায় রাখতে হবে। কেন? কারণ তোমার এইচএসসিতে ভালো করা লাগবে। তুমি অ্যাডমিশনে যেখানেই ভালো করতে চাও, প্রথম ধাপ হচ্ছে এইচএসসিতে ভালো করা, কলেজে ভালো করা। সো এখানে এমসিকিউ ভালো যদি পারতে চাও, খ নাম্বার যদি ভালো পারতে চাও, তাহলে মেইন বুকে দক্ষতা রাখতে হবে, আত্মস্থ রাখতে হবে। সো মেইন বুকটা তুমি এইটা কি করতে পারো, মেইন বুকটা তোমার দুই ধরনের পড়া আছে। একটা হচ্ছে থিওরিটিক্যাল মানে হচ্ছে যে সংজ্ঞা, ক খ, যেগুলো এমসিকিউতে কাজে লাগে, ক নাম্বারে কাজে লাগে সেগুলো, তারপরে খ নাম্বারে ব্যাখ্যার জন্য কাজে লাগে, এগুলো তোমার আত্মস্থ করতেই হবে তো এটা। এবং এরপরে আছে এক্সাম্পল আর প্র্যাকটিস প্রবলেম। এক্সাম্পল মানে হচ্ছে যে উদাহরণগুলো, আর প্র্যাকটিস প্রবলেম মানে হচ্ছে অনুশীলনী, বুঝছো। এইগুলো কিন্তু দরকার। এখন এখানে যে প্রবলেমটা আসে যে মেইন বুক আসলে আমি কোনটা পড়বো। মেইন বুক তো অনেকগুলো আছে বাজারে, মানে অভাব তো নাই। তো মেইন বুক আসলে তুমি কোন মেইন বুকটা পড়বা? এখন তুমি মেইন বুকটা যে কোনো মেইন বুক পড়তে পারো, যে কোনো তুমি মেইন বুক পড়তে পারো। তোমার ইসাক স্যার ভালো লাগে, তুমি ইসাক স্যার পড়তে পারো। তোমার তপন স্যার ভালো লাগে, তপন স্যার পড়তে পারো। তোমার সেলু স্যার ভালো লাগে, সেলু স্যার পড়ো। প্রামাণিক স্যার ভালো লাগে, প্রামাণিক স্যার পড়ো, কোনো সমস্যা নেই। তবে আমার একটা সাজেশন আছে, মেইন বুক তোমার যদি, খেয়াল করো, মেইন বুক, হ্যাঁ মেইন বুক এখন তোমার যদি
মেডিকেল টার্গেট হয়, মেডিকেল টার্গেট হয়, তাহলে আমি সাজেস্ট করব তুমি ইসাক স্যারের বইটা পড়বা, কারণ ইসাক স্যার থেকে অনেক কমন আসে। এবং ইসাক স্যারের বইটা এটাই ফলো করবা, এটাই তোমার মেইন বুক। মেইন বুক মানে ইসাক স্যার। এবং ইসাক স্যার পড়ার পরে তোমার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে তুমি তপন স্যার পড়তে পারো বা তপন স্যারের অনুশীলনীগুলো পড়তে পারো, বুঝছো? মোটামুটি এটা পড়ার পর, এটা পড়া মানে হচ্ছে এটার থিওরিটিক্যাল সব কিছু পড়া, মুখস্থ যা আছে সবগুলো পড়া, এরপরে এক্সাম্পল আর প্র্যাকটিস প্রবলেমগুলো করে ফেলা। উদাহরণ অনেকে করে না, করতে হয় উদাহরণ। প্র্যাকটিস প্রবলেমগুলো বই থেকে করে ফেলবা। এবং ইসাক স্যার করলে এখন আসলে কোনো বই লাগে না, এত এনরিচ হয়ে গেছে এই বইটা। এগুলো করার পর সময় থাকলে তপন স্যারের অনুশীলনীটা দেখতে পারো। এটা প্রাইমারিলি সব পড়বা, এরপরে তপন স্যারের অনুশীলনীর এমসিকিউটা দেখবা। আমি লিখে দিচ্ছি, মেডিকেল টার্গেট হলে তপন স্যারের এমসিকিউগুলো দেখো, এখান থেকে অনেক সময় আসতে পারে। এবং এরপরে তোমার যদি মেডিকেল টার্গেট না হয়, তোমার যদি ভার্সিটি টার্গেট হয়, তাহলে তুমি যে কোনো বই পড়ো, সমস্যা নেই। তো যদি ভার্সিটি টার্গেট হয় তুমি যে কোনো বই পড়ো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয়, তাহলে আমার এখানে কিছু কথা আছে। তোমার যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে তাহলে আমার এখানে কিছু কথা আছে। ইসাক স্যারের বই যদি পড়ি হবে, আমি বললাম তো ইসাক স্যারের বই এখন অনেকে এনরিচড, তুমি ইসাক স্যারের বই পড়তে পারো। আমি ইসাক স্যার এখানে লিখতেছি কেন জানো? কারণ ইসাক স্যার যেহেতু এখন অনেক এনরিচড হয়ে গেছে, ইসাক স্যার অনেকে আবার বুঝে না, এটা হচ্ছে আমির হোসেন আর হচ্ছে ইসাক, যাই হোক। তো এই দুই স্যারের বই, ইসাক স্যারের বই বললেই চিনে। ইসাক স্যারের বই পড়লে তোমার মেডিকেলের জন্য কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো তুমি যদি ইসাক স্যারের বই পড়ো, এনরিচড বই, অনেক ম্যাথ আছে, তোমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন হয়ে যায় ওটাতে, অনেক ম্যাথ আছে। এবং ইসাক স্যারের বই পড়ার কারণে তোমার মেডিকেলের ক্ষেত্রে তুমি একটা সেফ জোনে থাকো। সো এই জন্য আমি ইসাক স্যারটা লিখছি। তবে আমার ক্ষেত্রে আমার মানে ভালো লাগছে সেলু স্যারের বই, প্রামাণিক স্যারের বই, এই দুইটা বই আমি পার্সোনালি যখন পড়াই তখন আমি নিজেও ফলো করি, সেলু স্যার আর প্রামাণিক স্যার। তবে ইসাক স্যার পড়লে যে তুমি পিছায় থাকবে এমন কোনো কথাই নেই। ইসাক স্যার আমি সবসময় সাজেস্ট করি যে একাডেমিকে পড়ার সময় ইসাক স্যার পড়বা। আমি নিজে ইসাক স্যার পড়ছি, বুঝছো? ইসাক স্যার আমি নিজে পড়ছি। সো ইসাক স্যার পড়বা। এরপরে ইসাক স্যার হয়ে যাওয়ার পর, হয়ে গেছে ইসাক স্যার আমার কমপ্লিট করা হয়ে গেছে, থিওরিটিক্যাল পড়া হয়েছে, উদাহরণ করছি আমি, অনুশীলনীগুলো আমি করে ফেলছি। এরপরে আমার হাতে সময় আছে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো তুমি প্রামাণিক স্যার বা সেলু স্যারের বইটা একটু পড়ে ফেলো। পড়তে হবে না, অনুশীলনটা করবা। প্রামাণিক স্যার বা সেলু স্যারের তুমি এই অনুশীলনীটা, মানে প্র্যাকটিস প্রবলেম, আমি লিখলাম পিপি মানে হচ্ছে প্র্যাকটিস প্রবলেম অনুশীলনী, এটা দেখো। হ্যাঁ, এখানে টাইপ ওয়াইজ ম্যাথ আছে সেলু স্যারের বইয়ে, আর প্রামাণিক স্যারের বইয়েও মনে হয় টাইপ ওয়াইজ, না প্রামাণিক স্যারের বই টাইপ ওয়াইজ নেই, সেলু স্যারের বইয়ে টাইপ ওয়াইজ আছে, আর প্রামাণিক স্যারের বইয়ে হচ্ছে তোমার, আচ্ছা এডিশন ওয়াইজ ভ্যারি করে প্রামাণিক স্যারের বইয়ে। কিছু কিছু এডিশনে আমি দেখছি যে টাইপ ওয়াইজ করা আছে, কিছু কিছু এডিশনে ঢালাওভাবে করা আছে। তবে সেলু স্যারের বইয়ে সবসময় টাইপ ওয়াইজ থাকে। এটার সব কিছু করবা, বুঝছো? তারপর সময় থাকলে তুমি এইটা বা এটার অনুশীলনটা করবা। সময় থাকতে হবে, সময় বের করতে হবে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হইলে ফিজিক্সে এটুকু সময় বের করতে হবে। আচ্ছা, আমরাও করছি, আমি ইসাক স্যার পড়ছি, এরপরে সেলু স্যারের তোমার প্রবলেম সলভ করছিলাম, বুঝছো? সো তোমার এখন তাহলে তুমি বুঝছো মেডিকেল হলে তোমার কোন প্রসেসে যাওয়া লাগবে, ভার্সিটির জন্য তুমি কোনটা, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোনটা। সো মেডিকেলে ইসাক স্যার মেইন, তপন স্যার যদি পড়ো ভালো হয়। ভার্সিটিতে যে কোনো একটা বই পড়লেই হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ে ইসাক স্যার পড়বা, এরপরে কোনো একটা রাইটার তুমি পড়তে পারো। এর বাইরেও আরও রাইটার আছে, তুমি ওগুলো পড়তে পারো, সমস্যা নেই। আচ্ছা, এবার আসো, এরপরে তোমার টেস্ট পেপারের ক্ষেত্রে, টেস্ট পেপার জিনিসটা কি, টেস্ট পেপারটা এখন মনে হয় না 27 ব্যাচের ক্ষেত্রে এখন ওইভাবে ডেডিকেটেডলি পড়ার দরকার নেই। হ্যাঁ, টেস্ট পেপার পড়তে হবে। তুমি একটা চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার করছো, তার মেইন বুক পড়ছো। হ্যাঁ, তো মেইন বুকটা পড়ছো, মেইন বুকের অনুশীলনী সলভ করছো, তুমি যেই ক্যাটাগরির সেই হিসেবে তুমি সলভ করছো। এটা করার পর তুমি টেস্ট পেপারটা খুলে শুধু দেখবা। এখন আমি বলছি, টেস্ট পেপারটা এই মুহূর্তে খুলে শুধু দেখবা যে এই চ্যাপ্টার থেকে এইচএসসিতে কেমন প্রশ্ন আসে, টেস্ট পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। সো টেস্ট পেপারে, অনেকগুলো টেস্ট পেপারে শুধু টেস্ট পরীক্ষার প্রশ্ন থাকে, এইচএসসি প্রশ্ন থাকে না অনেক জায়গায় আমি দেখছি। সো এমন একটা বই বা এমন একটা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বা গাইড ফলো করবা যেখানে এইচএসসির প্রশ্ন আর কলেজের প্রশ্ন সব প্রশ্নই আছে। খেয়াল করবা চ্যাপ্টার ওয়াইজ, আমি বলি টেস্ট পেপার সবসময় চ্যাপ্টার ওয়াইজটা পড়বা। মানে প্রত্যেকটা চ্যাপ্টারের, যেটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার হতে পারে বা সাপ্লিমেন্টও হইতে পারে, যেটাই পাবা আর কি চ্যাপ্টার ওয়াইজ তুমি সেটাই নিবা। গাইড নিতে পারো যদি এগুলো না পাও, চ্যাপ্টার ওয়াইজ এইচএসসি এবং কলেজের প্রশ্ন থাকা লাগবে, এটা হচ্ছে শর্ত। তুমি শুধু দেখবা যে এই প্রত্যেকটা চ্যাপ্টারের কি কি
রকমের প্রশ্ন হয় এইচএসসি পরীক্ষায়, কী কী রকমের প্রশ্ন হয় কলেজের পরীক্ষায়, কলেজের বিভিন্ন কলেজগুলোতে কী কী ধরনের প্রশ্ন আসতো, তোমার আইডিয়া হবে। তুমি কিন্তু অলরেডি তোমার মেইন বুকের অনেক প্রবলেম সলভ করছো, অনুশীলনীতে প্রায় 60টার মতো প্রবলেম থাকতে পারে, 60টা থেকে 100টার মতো। এক্সাম্পল এরকম প্রায় 15-20টার মতো থাকে এক্সাম্পল। তোমার অনেকগুলো প্রবলেম করা হয়ে যাবে। তোমার বড় চ্যাপ্টার হলে তোমার 150+ প্রবলেম করা হয়ে যাবে, ছোটো চ্যাপ্টার হলে তোমার 60-70টা তো হয়েই যাবে। অনেক প্রবলেম তুমি সলভ করে ফেলছো এখানে। এরপরে তুমি দেখবে এখানে সবই তোমার পরিচিত অঙ্কই থাকবে, সবই পরিচিত ম্যাথ থাকবে। এই ম্যাথগুলো সিকিউ আকারে কিভাবে আসে, সো তুমি যখন এটা পড়বা তোমার এই বাধ্যবাধকতা নাই যে তোমার পুরোটা সলভ করা লাগবে, তোমার প্র্যাকটিস কিন্তু হয়েছে। তোমার শুধু এখান থেকে অ্যানালাইসিস করতে হবে, তুমি শুধু এখান থেকে অ্যানালাইসিস করবা, এবং এটা সবার করা লাগবে। তুমি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যাই হোক সবার করা লাগবে, কারণ এইচএসসি তো সবার দেখা লাগবে ভাই। অ্যানালাইসিস এটা কার জন্য? এটা এইচএসসি এক্সামের জন্য ফোকাস করে করা লাগবে, যে একটা সিকিউ কীভাবে আসে, আমি বুঝতে পারতেছি নাকি প্রশ্নটা পড়ে, কোন ধরনের সিকিউগুলোতে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, কোন টপিকের সিকিউ আমি বুঝতে ধরতে পারতেছি না, সেইগুলো তখন তুমি আবার রিভিউ করবা। যে যেই টপিকের সিকিউ বুঝতে পারতেছো না, যেমন হতে পারে আমি নিউটনীয় বলবিদ্যায় বা ধরো গতিবিদ্যা পড়তেছি, গতিবিদ্যায় প্রাসের অঙ্ক আমার সৃজনশীল আকারে বুঝতে অসুবিধা হচ্ছে, টেস্ট পেপারের প্রাসের অঙ্কায় বুঝতে কষ্ট হয়ে যায় আমার, প্রাস একটা টপিকের নাম যারা জানো না, তো তখন আমি প্রাস যে টপিকটা আছে সেটা একটু বই থেকে বা আবার ক্লাস থেকে বা বিভিন্ন জায়গা থেকে ডাউটগুলো ক্লিয়ার করে নিব, এটার সলিউশন থেকে বুঝে নিব। তোমার দুর্বলতা আইডেন্টিফাই করবা তুমি এখান থেকে আর কি, বুঝছো? টেস্ট পেপারটা ঢালাওভাবে সলভ করার দরকার নেই। তবে একটা তুমি দেখবা এরকম জিনিসগুলোতে মডেল টেস্ট থাকে, টেস্ট পেপারে বা সাপ্লিমেন্টগুলোতে মডেল টেস্ট থাকে। আমি সবসময় সাজেস্ট করি একটা চ্যাপ্টারের যখন তোমার বই পড়া হয়ে যাবে, টেস্ট পেপারটা দেখা হয়ে যাবে, অ্যানালাইসিস করা হয়ে যাবে, দুর্বলতা ফাইন্ড আউট করছো, সেই দুর্বলতার উপর তুমি একটু কাজ করছো, এরপরে এখানে মডেল টেস্ট থাকে কিছু, তো অনেকগুলো দেওয়ার দরকার নাই, তুমি একটা মডেল টেস্ট দিও। হ্যাঁ আমি লিখলাম একটা, তুমি একটা মডেল টেস্ট দিও একটা চ্যাপ্টারের, সময় ধরে টাইম ধরে তুমি একটা মডেল টেস্ট দিও। এই যে এটা যে করবা এটা টাইম লিমিটের মধ্যে করবা, মানে সময় ধরে করবা তুমি, তাহলে এক্সামের একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে, বুঝছো? এক্সামের একটা প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে। এইটা করলা তাহলে তোমার এইচএসসির প্রিপারেশন ফুল প্রুফ, তুমি এইচএসসিতে অনেক ভালো করবা। এবং তুমি যদি এইটুকু করো আমার বিশ্বাস তুমি মেডিকেল অ্যাডমিশনও অনেক ভালো করবা, তুমি ভার্সিটি অ্যাডমিশনও বেশ ভালোই করবা। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আরেকটা লেয়ার নিতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমার আরেকটা লেয়ার নিতে হবে, এবং এই লেয়ারটা তুমি চাইলে মেডিকেলের জন্য নিতে পারো, ভার্সিটির জন্য নিতে পারো। সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। এখন যদি সময় পাও, এইটা হচ্ছে যদি সময় তোমার থাকে, তুমি দিনে পর্যাপ্ত সময় বের করে এগুলো শেষ করছো, শেষ করে এখানে তোমার সময় যদি থাকে, যদি থাকে কি থাকে, যদি যদি তোমার টাইম থাকে যে একটা চ্যাপ্টারে আমি এখনো আরও সময় ইনভেস্ট করতে পারবো, সেক্ষেত্রে ইনভেস্টমেন্টটা অবশ্যই কোশ্চেন ব্যাংকে করা উচিত। কোন কোশ্চেন ব্যাংক? অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক, অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক। ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি হলে ভার্সিটি, মেডিকেল হলে মেডিকেল। মেডিকেল দেখতে পারো, মেডিকেলের মনে হয় না কোশ্চেন ব্যাংক দেখে খুব আহামরি লাভ হবে। মেডিকেলের জন্য দরকার হচ্ছে অনুশীলনীটা পড়া, অনুশীলনী এমসিকিউগুলো পড়া। ভার্সিটির জন্য কোশ্চেন ব্যাংক দেখে তুমি আইডিয়া নিতে পারো কী ধরনের প্রবলেম আসে, ঢালাওভাবে আসলে মনে হয় না করার এখন দরকার আছে। একাডেমিকের কথা বলতেছি, অ্যাডমিশনে যা করতে পারবা। তবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখার একটু দরকার, কারণ ইঞ্জিনিয়ারিং অনেক ইউনিক টাইপের প্রবলেম আসে। কী কী ধরনের প্রবলেম আসে, অনেক সময় নতুন নতুন কিছু বেশ জটিল প্রবলেম চলে আসে, সেই প্রবলেমগুলোর সলিউশনটা কীরকম, কীভাবে সলভ করছে, এইটা দেখে শুরু থেকেই নিজেকে ওই এনভায়রনমেন্টের সম্পর্কে পরিচিত করা, ওই প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে পরিচিত করার জন্য কোশ্চেন ব্যাংকটা দরকার। সো এটা মেইনলি তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য মনে হয় বেশি দরকার। আমার পার্সোনালি ভাই আমি অ্যাডমিশন তো আমিও দিছি, আমার মনে হয় না যে ভার্সিটির জন্য এখন থেকেই তোমার কোশ্চেন ব্যাংক দেখার দরকার আছে। এইগুলোই ভালো মতো পড়া দরকার, এগুলোই বারবার ভালো মতো, মূল বইটা ভালো মতো পড়া দরকার, বুঝছো? মূল বইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনো মানুষের জন্য মূল বইটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া দরকার, মানে তোমার অনুশীলনের প্রবলেমগুলো ভালো মতো সলভ করা দরকার। আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি কোশ্চেন ব্যাংকটা সাজেস্ট করি দেখার জন্য, ইউনিক প্রবলেমগুলো দেখার জন্য। মানে মডারেট ইজি প্রবলেম তো তুমি এখানে দেখে ফেলছো, নতুনত্ব কী কী আছে, নতুন প্যাটার্নের প্রশ্ন, প্রশ্নের মধ্যে সৃজনশীলতা কেমনে হইতে পারে, প্রশ্ন দেখে তুমি অবাক হয়ে যাবে, ভাই প্রশ্ন এরকমও হয়। সো এই ধরনের প্রশ্নগুলো তোমার
পরিচিত হওয়ার জন্য কোশ্চেন ব্যাংকটা খুলে দেখা দরকার, এমন না ভালোভাবে সলভ করা লাগবে, খুলে পরিচিত হওয়া, শুধু জাস্ট পরিচিত হওয়া, বুঝছো? তাহলেই মোটামুটি তোমার হয়ে যাবে, সব প্রিপারেশন হয়ে যাবে। এখন ইঞ্জিনিয়ারিংয়ে তুমি জানো ফিজিক্সের গুরুত্ব অনেক বেশি, তাই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফিজিক্স একটু বেশি পড়তে হয়। তো এখন যারা টপার হইতে চাও ফিজিক্সে বা ইঞ্জিনিয়ারিংয়ে তুমি টপ করতে চাও, সেক্ষেত্রে যদি সময় পাও, এত কিছু করে তো সময় পাওয়ার কথা না, মানে মানুষের সময় পাওয়ার কথা না, তুমি যদি এলিয়েন হও যে আমার হাতে এখনও ভাই সময় আছে, সেক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য আমি তোমাকে কি বলবো, দেখো অনেকে আমাকে গালি দিবে যে এখন যেটা বলবো এটা কাট করে অনেকে পোস্ট করবে, পোস্ট করে আমাকে অনেক গালি দিবে, বাট তোমরা যারা পুরো ভিডিওটা দেখতেছো তোমাকে বলে রাখি, এত কিছু করার পর যদি সময় থাকে, 99% মানুষের এত কিছু করতে করতেই সময় শেষ হয়ে যাবে। তাও যদি তোমার হাতে সময় থাকে, তুমি 1% তুমি টপ করতে চাও, টপ মানে হচ্ছে টপ 10 কিন্তু, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি এত কিছু করার পর ইন্ডিয়ায় দেখবা জেই এক্সাম হয়, হ্যাঁ, জেইর দুইটা হয়, মেইনস আর অ্যাডভান্স। তোমরা মেইনের গুগল করবা, জেই মেইন, এটা হচ্ছে ইন্ডিয়ান তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। তো এইটার মেইন এক্সাম যেটা 2 ধাপে হয়, প্রথম এক্সামটা হচ্ছে মেইন এক্সাম। তো মেইন এক্সামের ওই চ্যাপ্টারের নাম লিখবা যেমন ধরো বল অধ্যায়, বলের ইংলিশ কি, ফোর্স, তো তুমি লিখবা ফোর্স জেই মেইনস কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো তুমি একটু দেখবা যে কীরকম কোশ্চেন হয়, বেশ মজার মজার কোশ্চেন তুমি পাবা এখান থেকে, সেটা সলভ করতে পারো। আমার একটা মজার একটা বিষয় আছে, আমি যখন নটরডেমে পড়তাম, আমার কলেজে আমি দেখতাম যে অনেকে জেই মেইনের প্রশ্ন সলভ করতেছে। আমি তখন অনেক উদ্বুদ্ধ হইলাম এবং আমি নীলক্ষেত চলে গেলাম, বুঝছো? আমি থাকতাম তোমার আরামবাগে নটরডেমের পিছন সাইডে একটা হোস্টেলে থাকতাম। তো আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে চলে গেছি নীলক্ষেতে যাই, মানে চলে আসছি নীলক্ষেতে, এখন তো বুয়েটটা আমার নীলক্ষেত পাশেই। তো নীলক্ষেতে আসলাম, নীলক্ষেতে এসে আমি খুঁজতেছি যে জেই মেন্সের কোশ্চেন ব্যাংক কই পাওয়া যায়। তো জেই মেন্সের কখনো কোশ্চেন ব্যাংক আলাদা পাওয়া যাইতো না, তখন আইআইটি জেইর মেইনস অ্যাডভান্স মিলায় কোশ্চেন ব্যাংক পাওয়া যাইতো আইআইটি জেইর। তো আমি 47 বছরের কোশ্চেন ব্যাংক কিনছিলাম আইআইটি জেইর, এবং ওটার দাম ছিল 350 টাকা, মানে আমি পরে বিভিন্ন জায়গায় দেখলাম ওটার দাম হচ্ছে 350 টাকা অরিজিনাল দাম। তো আমাকে দোকানদার চাইছে আমার কাছে 2000 টাকা। আমি তো কলেজে পড়ি, অত আইডিয়াও নাই, মনে করছি ইন্ডিয়ান বই, দাম তো একটু বেশি হওয়ারই কথা। আমি অনেক দাম দর করে 900 টাকায় কিনছি, আমি অনেক খুশি। 2000 টাকার বই দাম দর করে 900 টাকায় কিনছি, আমি অনেক খুশি, বাট ওই বইয়ের দাম ছিল 350 টাকা, বুঝছো? এমন দাম চাইছে, আমি নিজে কনফিউজ হয়ে গেছি। যাই হোক, অনেক আর্থিক ক্ষতি হয়ে গেছে, বাট ওই বই আমার খুলে দেখা হয় নাই। মাঝে মাঝে শখ করে খুলছিলাম, বা এখন যখন আমি কন্টেন্ট পড়াই, ক্লাস নেই তোমাদের 27 ব্যাচে বা ইঞ্জিনিয়ারিং ব্যাচে, তখন হচ্ছে যে আমি ওইগুলো বই খুলে খুলে একটু কন্টেন্টগুলো দেখি। বাট আমার টাইমে কিন্তু আমার এগুলো পড়ার প্রয়োজন হয় নাই। আমি অত টপার স্টুডেন্ট ছিলামও না, আমার বইটা মেরিট ছিল 178, 100-র বাইরে বলতে পারো। সো আমি কিন্তু একদম টপ 100 না বইটা, বাট আমার ফ্রেন্ডরা কিন্তু দেখতাম যে এগুলো অনেক বেশি সলভ করতো। আমি সলভ করিনি এমন না, করছি, বাট অনেক কম পরিমাণে করছি। সো এই প্রসেসে তুমি যদি পড়াশোনা করো, তাহলে দেখবা তুমি যেই নিশের কারণে বা যেই টার্গেটের জন্য পড়াশোনা করতেছো, ওইটা খুব ইজিলি তুমি ফিল আপ করে ফেলতে পারবা, বুঝছো? আচ্ছা, তো আমার আশা করি আইডিয়া আছে এখন তোমাদের, যে মেডিকেলের জন্য কী কী কোথায় কোথায় পড়তে হবে, ভার্সিটির জন্য কী কোথায় পড়তে হবে, আর তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী কোথায় পড়তে হবে। এবং ফিজিক্স পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আমি একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিই, পরে তুমি বলবো ভাই আপনি যা যা বলছেন আমি সবই করছি কিন্তু কোনো কাজ আসে নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমি লাল রং দিয়ে লিখবো এটা, সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি সবই পড়ছো, সবই দেখছো, সবই খুলে দেখছো, সবই নাড়াচাড়া করছো, কিন্তু তুমি নিজে হাতে কলমে কোনো কিছু করো নাই, তাহলে তুমি কখনোই ভালো করতে পারবে না। তোমার এই সব কিছুই যখন পড়বা, তখন তোমার হাতে অবশ্যই একটা খাতা, একটা কলম থাকতে হবে, একটা ক্যালকুলেটর থাকতে হবে, এবং তুমি এগুলো প্র্যাকটিস করতে থাকবা। যদি মেডিকেল টার্গেট হয় তাহলে ক্যালকুলেটর না থাকলেও চলবে, মুখে মুখে করতে হবে। যদি ভার্সিটি টার্গেট হয়, সেক্ষেত্রে ক্যালকুলেটর রাখতে পারো, বড় প্রবলেমগুলোর জন্য যেগুলো মুখে করা যায় সেগুলো মুখে করে ফেলবা। আর যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট, তারা চেষ্টা করবা সব কিছু খাতায় না লিখে ক্যালকুলেটর যদি করে ফেলা যায় তাহলে আরও ভালো। সো প্র্যাকটিস করতে হবে, সলিউশন নিজে হাতে কলমে করে বের করতে হবে, বুঝছো? ইঞ্জিনিয়ারিংয়ের তোমরা ফলাফলটা একটু ক্যালকুলেটারে বেশি ফোকাস করো, ক্যালকুলেটার কেমন দক্ষ হওয়া যায়, আর বাকিটা ক্যালকুলেটর ছাড়া করা গেলে বেশি ভালো হয়। যেভাবেই করো, সলিউশনে তোমার নিজে বের করতে হবে। খালি সলিউশন আমি দেখে গেলাম তাহলে হবে না, নিজে এফোর্ট দিয়ে সলিউশন নিজে বের করা লাগবে, তাহলে তুমি বুঝবা যে তুমি আসলেই পারো নাকি পারো না, এবং তোমার মাথার মধ্যে জিনিসটা সেট হবে। পরীক্ষার হলে করতে পারবা, পরীক্ষার হলে কিন্তু করা লাগবে, দেখা লাগবে না, করা লাগবে। সারা জীবন তুমি দেখে যাবা, পরীক্ষার হলে করতে পারবা না। সারা জীবন করে গেলে পরীক্ষার হলে করতে পারবা, এটা মাথার মধ্যে রাখো, ঠিক আছে? সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, গুড নাইট। এবং ভিডিওটা সেভ করে রাখো, নোট করে রাখো, অনেক কাজে আসবে তোমাদের। আল্লাহ হাফেজ।